আচ্ছা, এখন এখানে খেয়াল করো। এইখানে আমাদের বলছে যে ভূমি তলের সাথে আলফা এবং বিটা কোণে হেলানো দুইটা মসৃণ তল তাদের নিম্ন প্রান্তে মিলিত হয়েছে। আচ্ছা, তো আমরা আগে এই প্রথম টুকু আগে আঁকাই। এখন এইখানে আমাদের প্রশ্ন অনুযায়ী এটা যদি একটা তল হয়, এই তলের সাথে এখানে দুইটা হেলানো তল আছে, একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে বিটা। তো এখন আমরা যদি একটা কোণকে আমরা ধরি আলফা আর একটা কোণ হচ্ছে বিটা, ডাব্লিউ ওজনের একটি গোলক তাদের মধ্যে স্থির অবস্থায় আছে। তলদ্বয়ের উপর প্রত্যেকটির তলদ্বয়ের প্রত্যেকটির উপর গোলকের প্রদত্ত চাপ। আচ্ছা, এখন এখন এদের উপর একটা গোলক স্থির অবস্থায় আছে বলতে এটা আছে এইভাবে, এই দুইটা তলের উপর যদি একটা গোলক স্থির অবস্থায় থাকে, সেটা মূলত থাকবে এইভাবে, মানে তল দুইটার মাঝামাঝি আর কি একটা গোলক এইখানে স্থির অবস্থায় আছে। ওকে, আচ্ছা দেখো। আচ্ছা, এখন এইখানে আমাদের এই গোলকটার যে ওজন, এটা হচ্ছে ডাব্লিউ, এটা এখানে স্থির অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখানে গোলকের ওজন, এটা তো এই গোলকের কেন্দ্র থেকে এটা নিচের দিকে এখানে কাজ করবে। আচ্ছা, তো আমরা এটা এখানে ধরে নিই যে এটা এই বরাবর এখানে ক্রিয়াশীল আছে, এটা হচ্ছে ডাব্লিউ। ওকে, তো এখন এখানে খেয়াল করো, এগুলো কিন্তু একটা করে তল। তাহলে এই তলগুলা কিন্তু গোলকের উপরে একটা প্রতিক্রিয়া বল অবশ্যই প্রয়োগ এখানে করবে। তো আমরা এখন এই তল থেকে এই প্রতিক্রিয়া বল এই গোলকের উপর লম্ব বরাবর কাজ করবে না, এটা কিন্তু লম্ব হ্যাঁ। বরাবরই কাজ করবে কিন্তু। কারণ আমরা জানি তল থেকে তলের প্রতিক্রিয়া বল সবসময় লম্বভাবেই তো কাজ করে। তাহলে এটা একটা, আর একটা ধরলাম যে এটা একটা। ওকে, তো এখন আমরা রেখাগুলোকে একটু এখানে মিলিত করে দেই আর কি একটা পয়েন্টে। এই চিত্রটাকে এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ। ওকে, এটাকে আমরা একটু বর্ধিত করি এই পর্যন্ত। আচ্ছা দাঁড়া, এখন আমরা এখানে কোণগুলা কিভাবে নিতে পারবো। এটা যদি আলফা হয়, আচ্ছা একটু দাঁড়াও, এখানে হচ্ছে আমরা যদি একটু নামকরণ করি, এ, বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে ডি। এ এবং বি বিন্দুগামী তলের যে প্রতিক্রিয়া, আমরা এই প্রতিক্রিয়াটাকে ধরলাম আর 1, আর এই প্রতিক্রিয়াটা হচ্ছে আর 2। ওকে, তাহলে সি বিন্দুগামী যে এইখানে খাড়া রেখাটা আছে অর্থাৎ ওজন, এটা ও বিন্দুগামী আনুভূমিক রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে ডি বিন্দু হচ্ছে যে এই পয়েন্টটা।
ওকে, তো এখন এইখানে কিন্তু এই তলটা, সরি, এই গোলকটা তলের উপর কিন্তু এখানে সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা যদি এখানে লামির উপপাদ্য যদি নেই, আচ্ছা আমরা যদি এখন এখানে লামির উপপাদ্য নেই, R1, R2 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা, না? ওকে, তাহলে এই কোণটার আমরা যদি একটা নাম দেই, এটা ডি পর্যন্ত হয়েছে, এইদিকে হচ্ছে ই পয়েন্ট আর এইদিকে হচ্ছে এফ পয়েন্ট, তাহলে এটা হবে ই সি ডি। ওকে, আবার যখন R2 নিব, তখন R1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এফ সি ডি। এবং যখন ডাব্লিউ নিব, তখন R1 এবং R2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে ই সি এফ। ওকে, আচ্ছা, তারপরে এই কোণটা আলফা হলে এই কোণটা কিভাবে আলফা? এইটা হচ্ছে 90। তো বা এই কোণটা যদি বিটা হয়, এটা হচ্ছে 90। তো ধরো এটা তো, এটা যদি বিটা 90, এটা বিটা, তাহলে আচ্ছা এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে এখানে ওই মাঝখানে যে একটা চতুর্ভুজ এখানে যে ফর্ম হয়েছে, এই চতুর্ভুজটা হচ্ছে অলমোস্ট এইরকম, এইরকম না? এই যে মাঝখানের যে এই চতুর্ভুজটা, মানে হুম। সি এ ডি বি, এই চতুর্ভুজটা, তার মধ্যে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এই চতুর্ভুজের এই দিকের কোণটা হচ্ছে আলফা, এই দিকের কোণটা হচ্ছে বিটা, আর এটার এই বরাবর একটা রেখা আছে। ওকে, তো এই টোটাল কোণটা এখানে কত হবে বলো তো? আচ্ছা, তার আগে বলো যে এই কোণটা কত ডিগ্রি? এটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, না? এটা কি বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন যদি এটা বুঝে থাকো, তাহলে এই যে এই কোণটা কত ডিগ্রি, মানে আমাদের ওই চতুর্ভুজের সি যে কোণটা, এইটা এখানে কত ডিগ্রি হবে? এইটা হবে আলফা প্লাস বিটা। হ্যাঁ, এটা হবে আলফা প্লাস বিটা, কারণ এখানে আমাদের সি কোণ এবং হচ্ছে যে না, এখানে সি এবং ডি এর সমষ্টি আমাদের হইতে হবে কত, 180। তাহলে এইটা যদি হইতে হয়, তাহলে সি কোণকে আমাদের হইতে হবে আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন এটা আশা করি এটা এটা বুঝছো। এখন যদি এটা আলফা প্লাস বিটা হইতে হয়, আচ্ছা এটা এইখানে টোটাল কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে এই কোণটা এইখানে স্পেসিফিক ভাবে আলফা, এই কোণটা স্পেসিফিক ভাবে বিটা। এটা অ্যাকচুয়ালি এখানে কিভাবে হচ্ছে? এটা তো এখানে এই রেখাটা তো সমান্তরাল না। আচ্ছা, এটা কি এখানে ধরে নিছে নাকি? শিওর না, কারণ এটা তো আলফা প্লাস বিটা যদি হয়, তাহলে সি কোণের সমষ্টি আলফা প্লাস বিটা, এটা আমরা আমরা বুঝছি, কিন্তু
আলফা হবে কোনটা অথবা বিটা হবে কোনটা, এর জন্য কোনো এখানে জ্যামিতিক জিনিসপত্র তো দেখতেছি না। আচ্ছা, এটা যে আলফা প্লাস বিটা আমরা তো এটা বুঝছি। এখন এইখানে এইখানে এখানে ধরে নিছে যে এই যে সি এ ডি, এই এই কোনটা হচ্ছে এ সি ডি হচ্ছে আলফা, এবং এটা হচ্ছে, আর এখানে বি, বি সি ডি এখানে নিচে হচ্ছে বিটা। টোটালটা সমষ্টি যেহেতু আলফা বিটা, একটাকে আলফা ধরছে এবং আরেকটাকে বিটা ধরছে আর কি। বাট এটার এক্সাক্ট রিজন আলফা বিটা হওয়ার এখানে তো দেখতেছি না। আচ্ছা, আমরা এটা আপাতত এখানে ধরে নিয়ে করি। ওকে। আচ্ছা, এর সমষ্টি যে আলফা বিটা সেটা তো বুঝছো না? হুম। ওকে। আচ্ছা, এখন নেক্সট লাইন থেকে R1। আচ্ছা দেখো, এ সি ডি যদি আলফা হয় তাহলে ই সি ডি, এটা আলফা হলে ই সি ডি কে এখানে, এখানে কি আচ্ছা ধরো এখানে চিত্রটা একটু ঠিক করে, এখন এটা লিখছে আলফা, ধরো এটা তো বোঝাই যাচ্ছে, ধরো এটা লিখছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে এখানে আমাদের একান্তর কোণের নিয়ম অনুযায়ী এটা হবে আলফা আর এটা হবে বিটা। Okay. তাহলে এখন ই সি ডি, এই কোণটাকে এখানে কি লেখা যায় খেয়াল করো তো, ই সি ডি, এটা হচ্ছে 180 মাইনাস বিটা লেখা যায়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। চিত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই এটা বুঝতে পারবো। তারপরে আর এফ সি ডি, এফ সি ডি এই কোণটাকে লেখা যায় 180 মাইনাস আলফা। এই চিত্রে এখানে খেয়াল করো। আচ্ছা, এখন এটা সহজে বোঝা যাবে আমি যদি নিচের আলফা বিটা দুইটাকে যদি মুছে দেই, তাহলে এটা সহজে বোঝা যাবে। এইখানে ই সি ডি এতটুকু কোণ হচ্ছে আলফা, সরি বিটা। তাহলে এই যে নিচের এই অংশটুকু কি হবে, 180 মাইনাস বিটা। তারপর সিমিলারলি এতটুকু অংশ হচ্ছে আলফা, তাহলে এফ সি ডি অর্থাৎ এই অংশটুকু কি হবে, 180 মাইনাস আলফা। ওকে। আর এইখানে ডাব্লিউ, আর এইখানে দেখো ইসিএফ মানে তো আলফা প্লাস বিটা, এটা আসলে বুঝছো। এখন এখানে প্রতিটা গোলকের উপর প্রদত্ত চাপ বলতে এই যে তলদ্বয়ের প্রত্যেকটির উপর গোলকদ্বয়ের প্রদত্ত চাপ। আচ্ছা, এখানে গোলকদ্বয়ের প্রদত্ত চাপ বলতে বল এখানে মূলত বের করতে বলছে। তো একটা জিনিস এখানে খেয়াল করো, এই তলের উপর এই গোলকটা আছে এবং এইখানে তল গোলকের উপর R1 প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে। তাহলে এখানে অবশ্যই নিউটনের থার্ড ল অনুযায়ী এই গোলকটাও এই তলের উপর R1 মানেরই বলই প্রয়োগ করবে, না? তাহলে এখানে আমাদের গোলক কর্তৃক এই প্রথম এই তলের উপর যেটা বল হবে এটা হবে R1। তাহলে সাইন 180 মাইনাস বিটা মানে সাইন বিটা, এইটা এইটা চলে যাবে উপরে ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে R1 এর মান। সেম ভাবে R2 এখানে কি হবে, সাইন আলফা গিয়ে এখানে গুণ হবে ডাব্লিউ সাইন আলফা প্লাস বিটা। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। তো এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার চান্স কম। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে যে পি কিউ বলদ্বয় যথাক্রমে একটি নত সমতলের দৈর্ঘ্য
এবং ভূমির সমান্তরালে থেকে প্রত্যেকে এককভাবে মসৃণ তলের উপরস্থ ডাব্লিউ ওজনকে ধরে রাখতে পারে, প্রমাণ করো যে এটা। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা একটা করছিলাম, তুমি যদি এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করে থাকো তাহলে এটা মনে থাকা উচিত। আমরা এই ম্যাথ অবশ্যই এটা করছিলাম আমরা, যে আহ, একবার তলের সমান্তরালে ক্রিয়াশীল থেকে আর একবার ভূমির সমান্তরালে এই ক্রিয়াশীল থেকে একটা ডাব্লিউ ওজনকে স্থির রাখতে পারে। এই টাইপের ম্যাথ আমরা কোথায় করছিলাম? আচ্ছা ধরো, এটা এই টাইপের ম্যাথ তো অবশ্যই একটা আছে। উম, চিত্রটা তো পাইতেছি না। এই যে এটা, এই ম্যাথ আমরা অলরেডি করে আসছি। এই যে এইখানে প্রথম ক্ষেত্রে হবে ভূমির সমান্তরালে বল ক্রিয়াশীল থেকে, আর একবার হচ্ছে তলের সমান্তরালে বল ক্রিয়াশীল থেকে, এবং এই ম্যাথটাই এইখানে আছে। এইটা এটা সেম ম্যাথ, তো এটা অলরেডি সলভ এখানে করাই আছে। আচ্ছা দেখো, এই যে আমরা প্রমাণ কিন্তু করছিলাম এইটা, তো এখন তুমিও এটা প্রমাণ করবা, তারপরে এইটা নিয়ে আসবা। এটা তো সহজ। ওকে, এরপরে এখন এখানে বলছে যে দুইটা বলের প্রত্যেকটি আলাদাভাবে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে হেলানো তলের উপর সুস্থ রাখে। উক্ত বলদ্বয়ের একটি হেলানো তল বরাবর এবং একটি ভূমির সমান্তরালে কাজ করে। সেম ম্যাথ, দুইটি ভিন্ন ক্ষেত্রে বস্তুর উপর প্রতিক্রিয়া বল যথাক্রমে আর এবং আর ড্যাশ হলে, এখানে দেখাইতে বলছে আর আর ড্যাশ, এটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ারের সমান। ওকে, আচ্ছা এটা যদিও সেম ম্যাথ, তারপরেও এটা একটু করি। আচ্ছা দাঁড়াও, এইখানে হচ্ছে যে আমাদের ওই ম্যাথটা জানি কোথায় দেখলাম। আচ্ছা wait, এটা এটা সেম ম্যাথ, এটা এখানে নিয়ে যাই একটু। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, এই সলভ দিয়ে আমাদের এটা প্রমাণ করা যাবে। এখন এই খেয়াল করো এখানে আমাদের এই চিত্র কিন্তু হুবহু সেম হবে। আচ্ছা এখন দেখো, এখন আমাদের বলছে যে এখানে প্রথম ক্ষেত্রে প্রতিক্রিয়া বল আছে আর, তাহলে আমরা এখানে আর ওয়ান এর জায়গায় জাস্ট আর লিখবো, তাছাড়া সব সেম। ওকে, তাহলে এখানে আমাদের আর ওয়ান এর জায়গায় হবে শুধুমাত্র আর, আর এখানে কোনো চেঞ্জ নাই। এবং এইখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে হবে এই প্রতিক্রিয়া বল হচ্ছে আর ড্যাশ, তাহলে আর টু এর জায়গায় হবে আর ড্যাশ। এই ম্যাথটা তো বুঝছো না? আমরা যখন এই ম্যাথটা যখন করছিলাম, তাহলে এখানে হবে আর ড্যাশ। ওকে, এখানে আর ড্যাশ। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমাদের পি কিউ হচ্ছে যে এক্সট্রা আসছে। এখানে পি কিউ, তাহলে তুমি এখানে ধরে নিবা। আর আগের এই যে এই ম্যাথটাতে, মানে এই যে এইটা যেই ম্যাথটা সলভ, ওই ম্যাথে পি কিউ দেওয়া ছিল। আর এখন এখানে আর আর ড্যাশ দেওয়া আছে, আমরা পি কিউ এখানে বাইরে থেকে এখানে ধরে নিছি। তো আমরা যেটা বাইরে থেকে এখানে ধরে নেব, সেটা তো আর এখানে ক্যালকুলেশন আসবে না। ওকে, তাহলে আমরা এটা একটু মুছে দিই।
এগুলা সব ম্যাথ সব ম্যাথ হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, কারণ এগুলার আহ, এই যে দেখা যায় যে কোন প্রমাণ গিয়ে কোথায় গিয়ে লাগছে। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের আর আর ড্যাশ এবং ডাব্লিউ এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে আমরা এখানে প্রথম সমীকরণ থেকে আর এবং ডাব্লিউ এর মধ্যে আমরা এখানে সম্পর্কটা নিব। তাহলে ফ্রম ওয়ান, এখন দেখো এখানে আর সমান কি হবে, ডাব্লিউ ডিভাইড বাই কজ আলফা। তাহলে কজ আলফা সমান হবে ডাব্লিউ ডিভাইড বাই আর, এটা হবে না? হুম ওকে। এবং আচ্ছা, এটাকে এক নম্বর সমীকরণ দেওয়ার দরকার নেই। এবং আমরা দুই নম্বর সমীকরণ থেকে এখানে কি পাবো, আর ড্যাশ সমান হবে ডাব্লিউ ইন্টু কজ আলফা। তাহলে এখন এখানে কজ আলফা সমান কি হবে, আর ড্যাশ ডিভাইড বাই ডাব্লিউ, এটা হবে না? ওকে। আচ্ছা, এখন যদি এটা হয়, আমরা এখানে এখানে দুইটাই হচ্ছে কজ আলফার সমান, অতএব আমরা কি লিখতে পারবো, ডাব্লিউ ডিভাইড বাই আর, আর ড্যাশ ডিভাইড বাই ডাব্লিউ। তাহলে আর ইন্টু আর ড্যাশ সমান কি হবে, ডাব্লিউ স্কোয়ার। এটা বুঝছো? বুঝছি। ওকে। সেম ম্যাথ, জাস্ট এইখানে আমাদের প্রমাণটা একটু চেঞ্জ করে দিছে আর কি। ওকে, তো এখন এইখানে আহ, এই চ্যাপ্টারে, এটা বারবার বলছি যে এই চ্যাপ্টারে ম্যাথ হুবহু বই থেকেই আসবে। বিগত বছরের বোর্ডে যেগুলা প্রমাণ আছে ওইগুলাই আসবে। এখন এইখানে ধরো যে এখানে সেম ম্যাথ, যেমন আমাদের দুই ক্ষেত্রে দুইটা এখানে প্রমাণ করতে বলছে আর কি, আমরা একটু আগে যেটা হোমওয়ার্ক দিলাম। এখন তোমার দেখা যাবে যে তুমি প্রমাণ এখানে শিখে গেছো এইটা, এই যে এই প্রমাণটা শিখে গেছো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি কিউ ডিভাইড বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা আমরা তো করছি। এখন তোমার পরীক্ষায় দিয়ে দিছে এইটা। তো এখন এইটা দেখে তখন মনে হইতে পারে যে এটা হয়তো ভিন্ন ম্যাথ। এখন বই থেকে ম্যাথ আসবে ঠিক আছে, বাট একটু চেঞ্জ করেও আসতে পারে, সেম ম্যাথ একটু চেঞ্জ করেও আসতে পারে। তো এগুলা এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা তো হইলো। আচ্ছা, এরপরে বলছে যে 70 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখায় 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দুতে আবদ্ধ আছে। ওকে, তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্স এ বি, এটা প্রশ্নে বলছে 13 সেন্টিমিটার এবং 17 সেন্টিমিটার দীর্ঘ। এখন এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে তার সাথে 3 কেজি ওজনের একটা বস্তু সংযোগ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে 5, আর বাকি এই 12 সেন্টিমিটার হবে এটা। ওকে, তাহলে এখানে সুতাটা আমাদের এই অবস্থাতে আছে। ওকে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে এখানে বিন্দুগুলোর যদি নামকরণ করি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এখন 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5, আর টোটাল সুতার দৈর্ঘ্য যদি 17 হয়, তাহলে এই অংশ হচ্ছে 12। এটা বলছে না? তো এখন এটা দেখেই বোঝা উচিত এই কোণটা এখানে কত ডিগ্রি হবে বলো তো, এটা হবে 90 ডিগ্রি। 13, 5, 12 মিলে সমকোণ হয় না? হুম তো এটা এখানে বুঝতে হবে যে এটা 90 ডিগ্রি। ওকে। আচ্ছা, তো এখন যে এটা 90 ডিগ্রি, এটা তোমাকে মানে পিথাগোরাসের সূত্র যে এখানে প্রমাণিত হয়, এটা দেখাইতে হবে। এটা প্রশ্নে এটা দেখাইতে হবে, মানে তোমার সলভে এটা দেখাইতে হবে। এটা কিভাবে দেখাবা, যে এবি স্কোয়ার সমান হচ্ছে 169 হবে,
তারপর 5 স্কোয়ার 25 প্লাস 12 স্কোয়ার হচ্ছে 144, এটা হবে 169। তাহলে এটা দেখাবো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতএব এখানে পিথাগোরাসের সূত্র প্রতিফলিত হয় জন্য সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো লিখতে হবে, এগুলো আশা করি লিখতে পারবে। ওকে, তো এখন এখানে প্রত্যেক অংশের টান বের করতে বলছে। তো আমরা এটা কালকে পড়ছিলাম, যদি এই বস্তুটা সুতার মাঝখানে যদি মুক্তভাবে থাকে তাহলে সে ঠিক মাঝখানে এসেই থামবে, এবং ঠিক মাঝখানে এসে থামলে দুই দিকে সুতার দৈর্ঘ্য সমান হয়, তখন সুতার টানও সমান হয়। বাট এখন এখানে যেহেতু দৈর্ঘ্য ভিন্ন, সুতার টানও অবশ্যই ভিন্নই হবে। আচ্ছা, তাহলে আমরা এই অংশের টানকে আমরা যদি T1 ধরি, এই অংশের টানকে ধরলাম T2, এবং এই দিকে হচ্ছে ডাব্লিউ এর মান কত দেওয়া, 3 কেজি ওজন। তাহলে এটাকে 3 কেজি ওয়েট লিখতে পারো, অথবা বাংলাতে লিখলে 3 কেজি ওজন। এখানে প্রশ্নে যেভাবে লেখা এইভাবে লিখতে পারো। ওকে, তো এখন এইখানে লামির উপপাদ্য। 8.2 পুরোটাই হচ্ছে লামি দিয়ে, সব মেয়েদের লামির উপপাদ্য। ওকে, তাহলে এখন এইখানে আমরা যদি T1 নেই, T1 নিলে আমাদের কোণ আসবে BCE। T2 নিলে কোণ আসবে ACE, এবং ডাব্লিউ নিলে এটা কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, T1 আর সাইন BCE, এইগুলো হচ্ছে আমাদের এই ত্রিভুজটার বাইরের কোণ। তাহলে আমরা যদি এগুলোকে ভিতরে নিয়ে যাই, BCE সমান এটা কি হবে, 180 মাইনাস BCD, তাই না? এটা হবে 180 মাইনাস হুম। BCD। এটা হবে 180 মাইনাস BCD। আর ACE, এখানে বাইরের কোণটা সমান হবে 180 মাইনাস ACD। আর এখানে ডাব্লু, আর নিচে তো 1, তাহলে ডাব্লু এর মান আমরা এখানে একবারে লিখে দেই 3। ওকে, তাহলে T1 এটা সাইন 180 দিলে এটাই হবে সাইন BCD, আর এটা হচ্ছে সাইন ACD ইজ ইকুয়াল টু 3। তাহলে এখন আমাদের সাইন BCD এবং সাইন ACD এর মান বের করলে আমরা T1 T2 এর মান বের করতে পারবো। এখন এখানে খেয়াল করো, সাইন BCD, BCD, আচ্ছা, BCD এর মান আমরা একবারে বের করতে কি পারবো? না, এখানে হবে না। তাহলে এখন আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে। এটা হচ্ছে এই বরাবর একটা সরলরেখা আঁকতে হবে। আমরা যদি এই বরাবর একটা সরলরেখা আঁকি, তাহলে এটা কি হবে, এটা বি কোণের সমান হবে না? আর এটা, হ্যাঁ। এটা হবে এ কোণের সমান। এ- Okay, তো এখন দেখো সাইন বি সি ডি, এই পয়েন্টটা তুমি এই কোণের মান কিন্তু ডিরেক্ট বের করা এখানে যাবে না, কারণ এখানে বি সি সাইন, আমরা যদি বি সি ডি লিখি, এইখানে সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। এই কোণের জন্য লম্ব হবে, সরি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। এই কোণের জন্য লম্ব হবে বিডি। আমরা কিন্তু বিডি এর দৈর্ঘ্য কিন্তু জানি না। এখানে টোটাল এবি এর দৈর্ঘ্য জানি 13, কিন্তু বিডি এর দৈর্ঘ্য তো এখানে জানি না। আবার বিসিডি, এই ত্রিভুজটার জন্য যে অতিভুজ, এটা হবে 12। তো এখানে বিডি এর মান যেহেতু আমাদের এখানে অজানা, তো আমরা তো সাইন বিসিডি এর মান বের করতে পারবো না। এই জন্য এখন আমরা এটাকে
আহ, আবার যদি চেঞ্জ করি, এখন খেয়াল করো, বি, সি, ডি, অর্থাৎ এই যে এই ভিতরের কোণটা, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে ভিতরের কোণটা এখানে কি হবে? 90 মাইনাস বি হবে না? এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এ সি ডি এখানে কি হবে খেয়াল করো, এ সি ডি, এ সি ডি হচ্ছে এই কোণটা, এটাও কি হবে? এটাও কিন্তু 90 - এ হবে। এটা ক্লিয়ার? এটা হচ্ছে 3। তাহলে এটা হয় কস বি, এটা হয় কস এ ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে এখানে T1 কস বি এর মান এখানে কি হয়, এখানে খেয়াল করো। এখন কস বি এর মান বের করার জন্য তুমি টোটাল ত্রিভুজটা এখানে চিন্তা করো। কস বি কোণের জন্য এখানে ভূমি কোনটা হবে? ভূমি হচ্ছে 12, আর টোটাল ত্রিভুজের জন্য যেটা অতিভুজ এটা হচ্ছে 13। এটা বুঝছো? হুম। কজ এর জন্য টোটাল ত্রিভুজটা চিন্তা করো, কজ এর জন্য ভূমি হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, ইজ ইকুয়াল টু 3। তাহলে T1 এর মান আসবে 3 × 12/13, মানে 36/13, এত কেজি ওয়েট। আর হচ্ছে T2 এর মান আসবে 3×5 = 15/13, এত কেজি ওয়েট। আচ্ছা, তুমি একটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তার টান থেকে কিন্তু একটা ম্যাথ কিন্তু আসবে, কারণ এই চ্যাপ্টারে সুতার টান সবচেয়ে ফেমাস আর কি। সুতার টান থেকে প্রতি বছরই বোর্ডে ম্যাথ আসে। আচ্ছা, এ সি বি সুতার দুই প্রান্ত এ এবং বি বিন্দুতে আবদ্ধ, সি বিন্দুতে ডাব্লিউ ওজন সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এটা হচ্ছে এ, বি দুই প্রান্তে এখানে সুতাটা বাঁধা আছে। আচ্ছা, এখন সি বিন্দুতে আছে ডাব্লিউ ওজন, এবং সি, এ, বি এটা হচ্ছে 75 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি এখানে আঁকাই, আচ্ছা, সি বিন্দুতে আছে আমাদের ওজন, এই বিন্দুতে ডাব্লিউ ওজন, এখানে টোটাল সাম্যাবস্থায় আছে, এবং প্রশ্ন অনুযায়ী এই কোণটা হচ্ছে 75। সি বি অংশের টান, অর্থাৎ এই অংশের টানকে আমরা যদি T2, এই অংশের টানকে আমরা ধরলাম T1, এটা দেওয়া অলরেডি 10.36 নিউটন। আচ্ছা, ডাব্লিউ এর মান বের করতে বলছে। সি বিন্দুতে ডাব্লিউ ওজন সাম্যাবস্থায় আছে, সি এ বি এত, সি বি অংশের টান এত, ডাব্লিউ এর মান কত? আচ্ছা, এখানে আমাদের প্রশ্নর এখানে ভাষাটা সম্ভবত ইনকমপ্লিট আর কি। এখানে পুরোপুরি মানে সৃজনশীলে যেগুলা ছিল ওইগুলো হয়তো এখানে পুরোপুরি দেয় নাই।
আর এইখানে আমাদের এই ম্যাথটা সলভ করা হচ্ছে যে এই সুতাটাকে একটা মুক্ত সুতা ধরে সলভ করছে আর কি। তো এটা অবশ্যই প্রশ্নে কোনো হিন্ট অবশ্যই দেওয়া ছিল, মানে সৃজনশীল এই প্রশ্নটাতে, বাট এইটা এইখানে উল্লেখ এখানে করে নাই। আচ্ছা, উল্লেখ না করলে কিন্তু এই ম্যাথটা আমরা সলভ করতে কিন্তু পারবো না ওইভাবে, কারণ এখানে আমাদের কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। তো বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে, এই কোণটা সমকোণ কিনা আমরা সেটাও বের করতে পারবো না। তাহলে এই কোণও আমরা এখানে কিন্তু জানবো না। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই এবং অন্য অন্য কিছু দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই ম্যাথটা এইভাবে সলভ করতে পারবো না। এই জন্য এখানে প্রশ্নে অবশ্যই কোনো হিন্ট দেওয়া ছিল সৃজনশীলে, যে এই সুতাটা হচ্ছে একটা মুক্ত সুতা এবং এই ডাব্লিউ ওজন। তাহলে আমরা তো কালকে পড়ছিলাম মুক্ত সুতা হলে এই ডাব্লিউ ওজনটা সুতার মাঝ বরাবর এসে থাকবে। সেই ক্ষেত্রে এইখানে দুই ক্ষেত্রে টান এক সমান হবে না, তখন কিন্তু এখানে হুম। টান সমান হবে। তাহলে এখানে দুই ক্ষেত্রে টান হবে এত নিউটন। আচ্ছা, এই বাংলা লেখাগুলো কিন্তু লিখতে হবে। তো এখন এটা বলো যে এখন যদি এই দুইটা ক্ষেত্রে টান সমান হয়, তাহলে এইটা 75 ডিগ্রি হলে এইটাও 75 ডিগ্রি হবে না? কারণ এই হ্যাঁ। দুই ক্ষেত্রে টান কেন সমান হয়েছে, কারণ এই দুই বাহুর দৈর্ঘ্য তো এখানে সমান, ইসি এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, তো এটা 75 মিলে 150, তাহলে এই কোণটা হবে 30। আচ্ছা, তো এখন এখানে যেহেতু সাম্যাবস্থায় আছে, তো আমরা যদি এখানে লামি নেই তাহলে হবে টি। আমরা যদি একটা টি নেই, এইখানে এইটা হচ্ছে 60 আর এইটুকু হচ্ছে 90, তাহলে একটা টি নিলে হবে সাইন 150। আবার একটা টি নিলে সেম জিনিসই হবে সাইন 150। আর যখন ডাব্লিউ নিব তখন হবে সাইন 30। এটা আশা করি বুঝছো। তাহলে সাইন 150-র মান হচ্ছে হাফ, ডাব্লিউ এর মান বের করতে বলছে, সাইন 30-র মান হচ্ছে না, তাহলে কি হবে, হচ্ছে ডাব্লিউ। না, এটা তো আমাদেরকে লামি দিয়ে